শওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা করলেন মূলত কোন পরিপ্রেক্ষিতে এবং কি করলেন? দেখুন, একজন বিধায়ক, আমরা একজন বিধায়ক, আমরা ল মেকার, আমরা আইনকে মান্যতা দিয়ে চলি। আমাদের এমন কোনো মন্তব্য হয়ে যাবে না যেটা জনমানুষে বিশৃঙ্খলা তৈরি হবে, যে মন্তব্যের দ্বারাই মানুষকে মানুষ পিটিয়েও মেরে দিতে পারে। কারণ বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছে মানে ভয়ঙ্কর অপরাধ করা হবে। তো উনি এরকম ভাবে বলে ছড়াচ্ছেন। আমি এই পরিবর্তে তাকে তো বলতে পারি না এরকম ভাবে 1998 সালে তোমার দিদি কার 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 কাছ থেকে সিম্বল নিয়ে লড়াই করেছে, হ্যান করেছে, কথা বলে আমি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না। আমার নামে মিথ্যাচার হয়েছে, আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে, সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে দেব। উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো উনি কোর্টে এসে জানাবেন যে আমি কার মাধ্যমে, কবে, কোথায়, কিভাবে স্টেপ বাই স্টেপ নিয়েছি, মানে কি পাট পাটে টাকা নিয়েছি, কি একবারই 30 কোটি টাকা নিয়েছি, 30 কোটি টাকার মধ্যে কত 100 টাকার নোট ছিল, কত 500 টাকার নোট ছিল, সবটাই এসে শোনাবে। আর না হলে ক্রিমিনাল প্রসিডিউরে যেগুলো হচ্ছে সেগুলো হবে। এক কথায় আমরা ছেড়ে কথা বলবো না। আমরা শাসকের অন্যায় অনৈতিক কাজ, একদিকে 26,000 চাকরি বাতিল, একদিকে আমাদের তিলোত্তমা বিচার পেল না, উল্টো দিকে কারামাইকেল হোস্টেলে বাঙালি হওয়ার বাংলায় কথা বলার জন্য আক্রান্ত হচ্ছে, একদিকে দুর্গাপুরে গোরক্ষক বাহিনীদের তাণ্ডবে মারছে, অন্যদিকে পুলিশ কাস্টাডিতে আমাদের যারা বিরোধীরা করছে, সে আপনি শত্রুঘ্না থেকে শুরু করে আর যারা আছেন, যারা যে ক্ষেত্রে মিনাক্ষী থেকে শুরু করে নওশাদ সিদ্দিকী, যারা দেখবেন বিভিন্ন ভাবে পুলিশি হয়রানি করা হচ্ছে। আর উল্টো দিকে এই হয়রানি করে যখন আমাদেরকে আটকাতে পারছে না, আমাদের নামে মিথ্যাচার করে সামাজিক ভাবে আমাদেরকে অপদস্থ করার চেষ্টা করছে। তো এই অপদস্থের জবাব আমি আমাদের কালো কোর্টের মাধ্যমে, আইনের মাধ্যমে বুঝে নেবো। ইঞ্চিতে বুঝে নেওয়া হবে, একটু ছাড় দেওয়া হবে না। যে অসত্য কথা বলেছে সেই অসত্য কথার জবাব আমি আইনের মাধ্যমে নেবো। এখন 26-এর নির্বাচন তো সামনে, তার আগে কি মনে করছেন যে নির্বাচনের জন্য এই অসত্য কথা বলা? দেখুন, আমার সাথে বলুন আবার নির্বাচনের আগে কি এটা হাতিয়ার করতে চাইছে? মানে দেখুন, আপনাকে বলি, আমার সাথে পেরে উঠতে পারছে না। আমার নামে একাধিক ধারায় একাধিক মামলা দিয়েছে। কদিন আগে আমাকে 24 ঘন্টা আটকে রেখেছিল। এই সমস্ত অ্যাডভোকেট যারা আছেন, ইনাদের মধ্যে ছিলেন আরো অ্যাডভোকেটরা আছে, আমাদেরকে জামিন করিয়েছে। তো আমাকে আটকাতে পারছে না। তাহলে কি হবে? সামাজিক ভাবে আমার যে রেপুটেশন তৈরি হয়েছে, আমি যে মানুষের পরিষেবা দিচ্ছি, জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি, এটাই শাসকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাকে অফার হচ্ছে তৃণমূলে জয়েন করার জন্য, আমাকে নামে মিথ্যা মামলা হচ্ছে, সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি, আমার সাথে আর কোনো অ্যাঙ্গেল থেকে পেরে উঠতে পারছে না। পাবলিক পারসেপশন আমার সম্পর্কে এতে খারাপ হয়, পাবলিক ডোমিনে আমাকে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে। আমি একটা কথা বলি, আমি 30 কোটি টাকায়, আমি এমন ক্যামেরা বলছি, নিলে 3,000 কোটি টাকা নিয়ে আর আমি ভাববো? যদি ভাবি, নেবো না। ওই 30 কোটি টাকা আমার বাড়িতে, আমার হাতে ধুলো। আমার বাড়িতে প্রত্যেক বছর 1 কোটি টাকা শুধু কাঠ পুড়াই আমরা, কাঠ রান্নার জন্য। কোন ক্যামেরা বলছি, 1 কোটি টাকার কাঠ লাগে আমাদের বাড়িতে, যে ভক্তবিন্দুরা আসে তাদের খাওয়ানোর জন্য। 30 কোটি টাকায় নওশাদ হাত দেবে? 3,000 কোটি হলে তাও আমার ভক্তরা বিশ্বাস করতো যে তাহলে এটা হতে পারে, তাও বিশ্বাস করবে না। আমি প্রসঙ্গক্রমে বলছি, 3,000 কোটি কেন? একদিকে আমার মিনিস্ট্রির অফার আছে, সেটাকে আমি সরিয়ে দিচ্ছি, আর আমাকে 30 কোটিতে আমাকে আটকে রাখবে? এই গল্পর জবাব আমাদের যারা উকিল সাহেবরা আছেন তারা কোর্টের মাধ্যমে নেবে। চেষ্টা হচ্ছে যে রিসেন্টলি আপনাকে কোন অফার দেওয়া হয়েছে তৃণমূল থেকে, বা কোন দল থেকে অফার পেয়েছেন? দেখুন, আমাকে তো অবভিয়াসলি তৃণমূল থেকেই তো আমাকে সবসময় করা হচ্ছে যে চলে আসো। এখন নতুন একটা ট্রেন্ড শুরু করেছে, আপনার সিটটা বাঁচিয়ে রাখতে হবে, আপনি দিদির সাথে একটু যোগাযোগ করুন। আর আমি উত্তর দিয়েছি সেটা মিডিয়ার মাধ্যমে বলছি, দ্বিতীয়বার যে বিধায়ক হতেই হবে এই লোভ লালসা আমার মধ্যে নাই। আমি এতটুকুই বুঝি, আমি জেলে যখন আমাকে 42 দিন রেখেছিল, আমি শহীদ গোপীনাথ সাহার জীবনী জেলের মধ্যে পড়েছিলাম। তিনি 19-এর কোটা পার হয়নি, দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল। হাসির কাঠে তিনি গিয়েছিলেন, তার জীবনী আমি ক্ষুদিরামের জীবনী অনেক আগে পড়েছিলাম, কিন্তু প্রেসিডেন্সি জেলেতে গিয়ে শহীদ গোপীনাথ সাহা, আমার জেলার মানুষ, হুগলি জেলার মানুষ, তার জীবনী আমি পড়েছি, আর স্টেজে সেটা বলি। আর বাস্তবেও তিনি 19-এর কোটা পার হয়নি, আমার এই 30 কোটা জাস্ট ক্রস করছি, 30-এর কোটাতে আমি জাস্ট এন্টার করেছি। সুতরাং আমাকে কিনতেও পারবে না, মিথ্যা মামলাতে আমাকে আটকাতে পারবে না। অফার কে দিচ্ছে? আপনি অবশ্যই শাসক দলের যারা আছে তারা। লাস্ট যেদিনকে আমাকে অ্যারেস্ট করে সেই দিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম, আমি নামটা পাবলিকলি এখন ডিসক্লোজ করবো না। সেদিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম, আমার স্ট্যান্ডিং কমিটির একটা মিটিং ছিল, সেই সময় আমাকে শাসক দলের এমএলএ দ্বারা বোঝানো বলবেন বা অফার বলবেন বা ভয় দেখানো সবটাই হয়েছে, কিন্তু কোনোটাকে আমি পাত্তা দিচ্ছি না। মানে বিধানসভার অন্দরে? হ্যাঁ, বিধানসভার ক্ষেত্রে।
নশাদ আরো কয়েকটা রয়েছে। এটা হচ্ছে আজকের কলকাতা জেলা জুড়ে বালি খাদান, অবৈধ অবৈধ বালি পাচার এইসব মামলায় ইডির রেড চলছে। কলকাতারও যোগসাজশ এসেছে এবং কলকাতা কানেকশনের রেড করছে বালি পাচার। পলিটিক্যাল, এটা আমি একটু পরে দিচ্ছি, কারণ এখানে এমন অনেক অ্যাডভোকেটস আছেন যারা যারা নিরপেক্ষ প্র্যাকটিস করে। আমার পাঠিয়ে দিতে চলে যাবে। ঠিক আছে। আরেকজন বিধায়কের বিরুদ্ধে যা নয় তাই হচ্ছে যে ডিফেমেটরি স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টের বিরুদ্ধে উনি মামলা করতে এসেছিলেন কলকাতার এসিএমএম টু কোর্টে। আজকে এসিএমএম টু সাহেব নেই, সিএমএম মানে সিজেএম সাহেব তা রেকর্ডে নিয়েছেন এবং নথিভুক্ত করার ডাইরেকশন দিয়েছেন এবং অ্যাকর্ডিংলি কেস রুজু। এটা একটা কথা। আর একজন ইউটিউবার ওনার বিরুদ্ধে ওই শওকত মোল্লার কথাকে সামনে নিয়ে ব্যাপকভাবে সমাজে জনমানসে প্রতিকূল আচরণ করছেন, প্রচার করছেন, যা সমাজের শান্তি ভঙ্গ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেই জন্য নৌশাদ সিদ্দিকী ইউটিউবার দীপক ব্যাপারীর বিরুদ্ধে মামলা করেছেন ডিফামেশনের জন্য। শওকত মোল্লা একথা বলেছে যে নৌশাদ সিদ্দিকী নাকি 30 কোটি টাকা বিজেপির কাছ থেকে নিয়েছে। তার শওকত মোল্লাকে এটা প্রমাণ করতে হবে যে কবে নৌশাদ সিদ্দিকী টাকা নিয়েছেন, কিভাবে নিয়েছেন, কোথায় নিয়েছেন, তা কোর্টের কাছে এসে প্রমাণ করে ওনার সম্মানহানি সংক্রান্ত বিষয়ে যে তথ্য দিয়েছেন সেই তথ্য নির্দিষ্ট করে তাকে প্রমাণ করতে হবে। তাই জন্য কোর্টে আমরা নৌশাদ সিদ্দিকীর পক্ষ থেকে এই মামলা রুজু করেছি এবং নৌশাদ সিদ্দিকীর বিরুদ্ধে শওকত মোল্লার এই কথাকে প্রচারিত করার জন্য একজন ইউটিউবার যে নাম দীপক ব্যাপারী ব্যাপকভাবে প্রচার করে ওনার সম্মানহানি করার চেষ্টা করছেন সমাজ এবং সভ্যতার কাছে, এবং ওনার যে বিধানসভা ক্ষেত্র সেখানেতে ব্যাপকভাবে প্রচার করছেন যাতে ওনার জনমানসে সম্মানহানি হয়। তার বিরুদ্ধেই উনি আদালতের দ্বারস্থ হয়েছে। ওনার সরাসরি হচ্ছে যে এই শাসক দলের সঙ্গে সংঘাতে যাওয়ার প্রয়োজনীয়তা নেই, আদালতের দ্বারস্থ হয়েছেন, আদালত অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা গ্রহণ করবেন। যাই হোক, এবার আপনারা নৌশাদ সিদ্দিকীর কাছে